বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর ব্যাপক ব্যবহারের ফলে কিছু গুরুতর সমস্যাও দেখা দিচ্ছে, যা মানব জাতির ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। চ্যাটজিপিটি এবং জেমিনি এর মতো উন্নত এআই টুল ব্যবহার করে মিথ্যা বা ভুয়া কন্টেন্ট তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে, যার সত্যতা বা বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। এর পাশাপাশি এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের স্বাভাবিক মস্তিষ্কের ব্যবহার কমিয়ে দিচ্ছে। এআই ব্যবহার করে সহজেই বাস্তবসম্মত ছবি, ভিডিও এবং লেখা তৈরি করা সম্ভব, যা আসল থেকে আলাদা করা কঠিন। এটিকে ডিপ ফেক বলা হয়। এর মাধ্যমে মিথ্যা খবর, ভুয়া প্রোফাইল এবং জালিয়াতিমূলক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। যখন যে কোনো কন্টেন্ট কৃত্রিমভাবে তৈরি করা যায়, তখন আসল বা নকলের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এর ফলে মানুষ কোনো তথ্যের উপর সহজে বিশ্বাস স্থাপন করতে পারে না, যা সামগ্রিক বিশ্বাসের কাঠামোকে দুর্বল করে দেয়। যে কোনো প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধানের জন্য এআইয়ের উপর অতিরিক্ত নির্ভরতার ফলে মানুষের চিন্তা করার ক্ষমতা এবং সৃজনশীলতা কমে যাচ্ছে। শিক্ষার্থীরা হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের জন্য এআই ব্যবহার করায় তাদের শেখার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। একইভাবে পেশাজীবীরাও তাদের দৈনন্দিন কাজে এআই এর সাহায্য নেয় তাদের সমস্যা সমাধানের দক্ষতা হ্রাস পাচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে এআই ব্যবহার করে তৈরি নির্বাচনী মিম, আক্রমণাত্মক ভিডিও এবং বিভিন্ন কন্টেন্ট সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে যে বিপুল সংখ্যক মানুষ এআই প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না, তারা সহজেই এই ধরনের অপপ্রচারের শিকার হচ্ছেন। ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা দলকে হেয় করার জন্য এআই ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং মানহানিকর কন্টেন্ট তৈরি করতে পারে, যেমন প্রার্থীদের বিকৃত ছবি বা ভিডিও তৈরি করে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে, যা তাদের ভাবমূর্তি নষ্ট করবে এবং ভোটারদের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করবে। এআই এর অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিক এবং বৌদ্ধিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। মানুষ ধীরে ধীরে এআই এর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছে যে ছোটখাটো বিষয়েও তারা নিজেরা চিন্তা না করে এআই এর সাহায্য নিচ্ছে। এআই যখন মানুষের জন্য কবিতা, গান বা ছবি তৈরি করে দেয়, তখন মানুষের নিজস্ব সৃজনশীলতা প্রকাশের সুযোগ কমে যায়। মানুষ যদি ডিজিটাল জগতে এআই এর সাথে বেশি সময় কাটাতে শুরু করে, তবে বাস্তব সামাজিক যোগাযোগ কমে যেতে পারে। এর ফলে একাকিত্ব এবং মানসিক অবসাদের মতো সমস্যা বেড়ে যাওয়ার মতো ঘটনা এখন নিয়মিত ঘটছে। চতুর্থ শিল্প বিপ্লবের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বজুড়ে কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে আমূল বদলে দিচ্ছে। প্রযুক্তিটির দ্রুত বিকাশ একদিকে যেমন অগণিত নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি অন্যদিকে এর প্রভাবে বিপুল সংখ্যক মানুষের চাকরি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লব পুরনো কিছু চাকরির অবসান ঘটালেও তার চেয়ে অনেক বেশি নতুন কাজের সুযোগ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাও এর ব্যতিক্রম নয়। এর বিকাশকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুন এক পেশাদার শ্রেণীর উদ্ভব হয়েছে, যাদের চাহিদা বিশ্ববাজারে এখন আকাশচুম্বী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো সংস্থাগুলো বলছে, এআই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ চাকরিকে প্রভাবিত করবে। তবে এর অর্থ ব্যাপক বেকারত্ব নয়, বরং চাকরির বাজারের একটি কাঠামোগত পরিবর্তন। এই নতুন বাস্তবতায় টিকে থাকতে হলে কর্মীদের ক্রমাগত নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এআই প্রযুক্তির সঠিক এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে মানব জাতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে এমন দক্ষতার চাহিদা বাড়বে যা এআই সহজে করতে পারে না, যেমন সমালোচনামূলক চিন্তাভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং মানসিক বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স। মানুষকে এই নতুন দক্ষতাগুলো অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা এআইকে একটি টুল হিসেবে ব্যবহার করতে শেখে, কিন্তু তার উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে পড়ে।
তাদের মৌলিক জ্ঞান এবং চিন্তা করার ক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে হবে। এছাড়া সরকারকে এআই এর ব্যবহার নিয়ন্ত্রণের জন্য কঠোর নীতিমালা তৈরি করতে হবে। বিশেষ করে ভুয়া কন্টেন্ট তৈরি এবং এর বিস্তার রোধে আইন প্রয়োগ করা আবশ্যক। গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা আবশ্যক। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে জনগণের সামনে তুলে ধরতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করা। যে কোনো চমকপ্রদ বা উস্কানিমূলক তথ্য বিশ্বাস করার আগে সেটির উৎস যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য একটি শক্তিশালী টুল, তবে এর লাগামহীন ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এআই মেধাকে হত্যা করছে, এই ধারণাটি পুরোপুরি অমূলক নয় যদি আমরা এর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে অবহেলা করি। সুতরাং প্রযুক্তির সুবিধা গ্রহণ করার পাশাপাশি এর সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকা এবং মানুষের মেধা ও দক্ষতার সঠিক বিকাশে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। এআইকে আমাদের সহযোগী হিসেবে ব্যবহার করতে হবে, প্রভু হিসেবে নয়। দর্শক, আজকের বিষয় এআই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মেধাকে কি হত্যা করছে? আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন প্রযুক্তিবিদ ও বিজনেস অ্যান্ড গ্রোথ কনসালটেন্ট দীপ দে এবং সিটিজেন হিসেবে আছেন প্রযুক্তিবিদ মোবারক হোসেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা শুরুতেই দীপ দে আপনার কাছে যেতে চাই। আপনি আমাদের প্রতিবেদন শুনছিলেন, আপনি একটু বলুন এআই আসলে আমাদের মানব যে জ্ঞান মানে সেটি কি আমাদের এআই তো আমাদেরই তৈরি, কিন্তু আমরা কি এর উপর নির্ভরশীলতা মানে আমাদের বেড়ে যাচ্ছে কিনা? কারণ আমরা তো সুযোগ পেলেই নির্ভরশীল হয়ে পড়ি, সেটা আমাদের ক্ষতি মানে আলটিমেট ক্ষতির দিকে নিয়ে যাবে কিনা? দীপ দে। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার কথা শুরু করার আগে আমি একটু ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ওল্ড স্কুলটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি এবং ওটা ধরে যদি আমরা আগাই, মানুষ এবং মানব সভ্যতা এই দুইটা প্রিন্সিপালকে মাথায় নিয়ে যদি আমরা আগাই, যুগের সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনটাকে আরো সুন্দর করার জন্য আমরা অনেক কিছু দিয়ে আমরা আমাদের চারপাশে আমাদের প্রয়োজনীয় তো আমাদের সবকিছু আমরা নিজেরাই ইনোভেট করতেছি, সেটাকে আমরা আমাদের জন্য সেটা ব্যবহার করতেছি। কিন্তু আমরা যদি দুইটা জিনিস সবসময় আমরা ঠিক রাখি, মানুষ এবং মানব সভ্যতা একদম আমাদের যদি ওল্ড স্কুলে ফিরে যায়, আমাদের একদম ফান্ডামেন্টাল জায়গাটা থেকে যদি আমরা আমাদের চিন্তাটা করি যে আসলে আমরা মানুষের যে অভাব অভিযোগ, তার সীমাবদ্ধতা, তার অবস্টাকল, তার বায়াস, এই যে তার চারপাশ যেটাকে কেন্দ্র করে একটা মানুষ বেড়ে উঠে, সে সমাজকে সে কন্ট্রিবিউট করে, একটা সভ্যতার একটা সহায়ক ভূমিকা পালন করে। এই দুইটা জিনিস যদি আমরা সঠিকভাবে ধরতে পারি তাহলে ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ব্যাপারটা আমরা যতটা এটাকে আমরা যতটা জটিল করে ভাবছি, আসলে জিনিসটা ততটাই সহজ হয়ে যায়। আমরা আমাদের মতো করে সে আদিম সমাজে আমরা যাই, আমরা আমাদের মতো করে আমরা প্রথমে কি করছি, আমরা হয়তো বা পশু প্রাণী শিকার করা হয়েছে, আগুন আবিষ্কার হয়েছে। তো আমাদের ওই যে আগুন, একদল আগুনের মধ্যে হাত পোড়াইছে, না যায় না বুঝে হাত পোড়াইছে, পোড়াইতে পোড়াইতে শিখছে, দেন সেটা আমাদের কাজে আসছে। ওই সময়টাকে আমরা পার করছি, পার করে আমরা কৃষি নির্ভরের যে একটা সমাজ আমরা তৈরি করছি, আদিম সমাজের পরের জায়গাটা, সেখানে আমরা কৃষি চাষবাস করছি, কিন্তু ঝামেলা হয়েছে বিনিময় প্রথায়, একটা দল লাভবান হয়েছে। এর পরবর্তীতে আমরা যখন সামনের দিকে আরো আগাইছি, আমাদের শিল্প বিপ্লব হয়েছে। মানে সেখানে মানে এআই এর সঙ্গে নির্ভরশীলতার মানে আপনি কিভাবে এটা মিলাচ্ছেন? আচ্ছা, আমি এটা মিলাচ্ছি, আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন যুগের পরবর্তীতে সর্বশেষ যে এলিমেন্টটা যুগ হয়েছে সেটা হচ্ছে এআই। তো এআই হচ্ছে যে এখন আমরা যদি চিন্তা করি, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা পার্টিকেলের একটা অ্যান্টি পার্টিকেল থাকবে, প্রত্যেকটা পজের একটা কনস থাকবে। তো এআই হচ্ছে বিশ্বব্যাপী বা উন্নত বিশ্বগুলোকে এআই কে নিয়ে বা এআই আসবে, এইটা কিন্তু আজকে থেকে আরো প্রায় 15-20 বছর আগে থেকে তারা বিভিন্ন পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু রেডি। তো আমাদের মতো তৃতীয় বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের এডুকেশন সিস্টেম, সব জায়গাতে আমরা এআই কে জাস্ট একটা বাজওয়ার্ড হিসেবে অনেকদিন যাবত আমরা বলতেছি। এখন সেই বাজওয়ার্ডটা
এখন কিন্তু আমাদের ঘরে বাস্তব। আমার বাচ্চাটা চ্যাট জিপিটিতে ইয়ে করে সে হচ্ছে তার অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অথবা একদম ছোট বাচ্চাটা যার হাতে মোবাইল আছে সেও বিভিন্ন ধরনের এআই যে টুল গুলো আছে সেগুলো ব্যবহার করতেছে। না, এবং আমি সেটাই সম্প্রতি জানতে গুগলের চাচ্ছি যে যে এটার প্রভাবটা কেমন দেখছেন, মানে এটা কি নেতিবাচক হিসেবে আমরা নিতে পারি, নাকি আমাদের যে অংশগুলোতে কাজে লাগছে এআই সেটা আমাদের দৈনন্দিন হ্যাঁ, জীবনকে আরো ইজি করছে, নাকি হ্যাঁ, আমি নির্ভরশীলতা আমি বাড়ানোর ফলে আমরা আমাদের মেধাকে মানে দুর্বল করে দিচ্ছি? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এখন যেহেতু এটা আমাদের হাতে, প্রযুক্তিটা একদম নতুন। প্রযুক্তির প্রধান যে শর্তটা, প্রযুক্তিটা হচ্ছে অল অ্যাবাউট, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। আমাদের হাতে জিনিসটা একদমই নতুন, একদমই নতুন। এই নতুন আসার কারণে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু, আমাদের হাতে কোনো ধরনের গাইডলাইন নাই, কোনো কিছু নাই। আমরা আমাদের মতো নিজে কিভাবে নিজের সুযোগটা নেওয়া যায়, কিভাবে ইয়ে করা যায় সেটা করতেছি। তো এটা আমার কিন্তু একটা বিশ্বাস বড় যেটা কনসার্ন ম্যাটার যে আমাদের কোনো কিছু আসছে, যে কোনো কিছু আসছে কিন্তু গাইডলাইন ছাড়া। দীপদে, আমরা যদি আরও গাইডলাইন। একজন অতিথি আছেন তার কাছে যাই এই প্রসঙ্গটি নিয়েই, যে মোবারক হোসেন, আপনি শুনছিলেন যে আমাদের গাইডলাইনের অভাবে কিন্তু আমরা যে কোনো কিছু পাচ্ছি, মানে গাইডলাইন ছাড়াই আমরা ধরছি। এআই সেরকম একটা বিষয়, সেটা আমাদের যেমন ফেক নিউজ তৈরি করা, কাউকে হিউমিলেট করা, কাউকে কোনো কিছু বানিয়ে দিয়ে চাপে ফেলা, ব্ল্যাকমেইল করা, সেটাও তো একটা খারাপ দিক হতে পারে এআইয়ের প্রয়োগটা। আপনি সেই বিষয়ে একজন সিটিজেন হিসেবে মানে কতটা কনসার্ন বা উদ্বিগ্ন? দেখেন যে আপনি যেটা বললেন যে কি পরিমাণ ভিডিও হচ্ছে, আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই। 2023 সালে দেখা গেছে যে একটা স্ট্যাটিস্টিক্স থেকে প্রায় 95,000 ভিডিও ছড়ানো হয়েছে, ফেক ভিডিও। এবং এটা দেখা গেছে যে 2019 সালের তুলনায় 550 গুণ বেশি। এবং 2024 সালে এটা দেখা গেল যে এটা 4 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের এই প্রচলিত যেটা যেই মানে এটার ব্যবহারটা কি মাত্রায় বাড়ছে, আরেকটা গবেষণায় দেখা গেছে 2025 সালে এটা 80 লক্ষ ভিডিও হতে পারে। এবং আপনি যেটা বলছিলেন যে এই এআই দ্বারা আসলে কারা কারা, মানে ডিপফেক ডিপফেক দ্বারা যে কারা কারা আসলে আক্রান্ত হতে পারে, আপনি আপনার রাইট। ভূমিকা বলছিলেন যে রাজনীতিবিদ এবং অন্যান্য যারা আছে। এই আরেকটা গবেষণায় দেখা গেছে প্রায় 43% মানুষ, সাধারণ মানুষ এই ডিপফেক দ্বারা আক্রান্ত হয়। এবং 38% রাজনীতিবিদ তারা কিন্তু এই ডিপফেক ভিডিও দ্বারা আক্রান্ত হয়। এবং 21% হচ্ছে সেলিব্রিটি যারা আছে, তারাও কিন্তু এই ডিপফেকের তাদেরকেও শিকার একই হচ্ছে। অবস্থা। তো এই যে শিকার হচ্ছে, এবং আসলে টেকনোলজি গুলো যখন আসে, মানে এই টেকনোলজি গুলোর জন্য কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকি না। এবং এই আমাদের টেকনোলজি কোনো গুলি যখন গাইডলাইন নেই, বাজারে মানে আমরা ব্যবহার করছি যা ইচ্ছা তাই করে। মানে উন্নত বিশ্বে কিন্তু এই ধরনের উদ্বেগের জায়গা আমরা দেখি না। আমরা যদি এখন এআইয়ের ব্যবহার এতটুকু পাই, আমেরিকাতে তো অনেক আগে থেকেই ব্যবহারটা চলছে, তারা আরও এগিয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এরকম উদ্বেগ প্রকাশ করছে না, মানে যতটা আমরা করছি। আপনি ফেক ভিডিওর কথা বলছিলেন, এই অঞ্চলেই তো বেশি হচ্ছে। যে এর মূল কারণটা হলো কি, যখন আপনি একটা প্রযুক্তি আসবে, এই প্রযুক্তির ব্যাপারে যদি গভর্নমেন্ট যদি অ্যাডভান্স না থাকে, তো এই প্রযুক্তিটা রাইট। আপনার বাজারে কি ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এবং ইম্প্যাক্ট তৈরি করলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারেন, আপনি কিভাবে লাভবান হতে পারেন, এই বিষয়গুলা ওরা আগে কিন্তু নির্ধারণ করে, তারপরে কিন্তু এটা বাজারে ছাড়ে। আর আমাদের দেশে হয় আমরা এটা প্রথমে ব্যবহার করি, কিছু উপকার পাই এবং অনেক বেশি অপকার পাই। অপকারের মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায়, তখন যে আমরা এটার জন্য হয়তো কোনো একটা আইন অথবা কোনো কিছু তৈরি করছি। তো এতে করে আসলে যারা ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, এরা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং একদম এই তাই। কারণে আমরা নতুন যে প্রযুক্তিগুলি আছে, এই প্রযুক্তিগুলি ব্যবহারের চাইতে আমরা অনেক বেশি অপব্যবহার শিকার হই। অবশ্যই আর এই একদম ক্ষেত্রে ঠিক বলেছেন। জি, আর এই ক্ষেত্রে আমি জাস্ট একটা সাধারণ একটা মানে উদাহরণ বলছি, যে আমরা অনেক সময় সিনেমায় দেখি যে একটা টিপসই, আগের দিনের মহাজনরা একটা টিপসই দিত, একটা কৃষক সেই টিপসই দিয়ে দিত, একটা নির্দিষ্ট সময় পরে দেখা যেত এই টিপসই দেওয়ার কারণে তার সহায় সম্বল সবকিছু একটা সময় সব চলে মহাজন নিয়ে গেছে। যেত, রাইট। সব চলে গেছে। একই রকম ভাবে দেখেন আমাদেরকে কিন্তু বলা হচ্ছে তুমি একটা স্মার্টফোন ইউজ করো, তুমি এটা সুবিধা পাবা, ওইটা সুবিধা পাবা। এবং এই ফাঁকে আমাদের যাবতীয় সমস্ত তথ্য এগুলো কিন্তু অন্যদের হাতে চলে যাচ্ছে। এবং যখন এক্স্যাক্টলি। চলে গেল, যে চলে যাওয়ার পরে আসলে আমাদের কিন্তু আর কোনো ফেরার কোনো সুযোগ নাই। তখন আইন এবং করে এটা বা কোনো প্রযুক্তির মানে ব্যারিয়ার তৈরি করেও তো সম্ভব না সেটি ঠেকানো। অলরেডি তো আমাদের তথ্য পাচার হয়ে গেল। জি, এবং সেটা হচ্ছে কি যে আপনি যে কতটুকু ডিপ লেভেলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা আসলে দীর্ঘমেয়াদে আমরা কিন্তু এটার অভাব, মানে এটার ইয়াটা বুঝতে পারবো। যেমন ধরেন এখন অস্ট্রেলিয়াতে দেখা যাচ্ছে 18 বছরের নিচে তাদেরকে মোবাইল ফোন আইন করে নিষিদ্ধ করা হয়েছে স্কুলে, 16 বছর অথবা 18 বছরের মধ্যে। অথচ আমাদের দেশে কিন্তু এই প্রচলনটা এখনো তৈরি হয় নাই।
কারণ কি, এক্স্যাক্টলি। যখন একটা বাচ্চা গ্রো করছে তখন যদি তাকে এই ধরনের জিনিসগুলোর মধ্যে, আপনি যেটা বলছিলেন, এটা যে কোনো কিছুই হতে পারে, আসক্তি কোনোটাই ভালো না। তো এটা হতে পারে আপনার এআই, হতে পারে যে কোনো কিছু, বাট এই না, কিন্তু প্রযুক্তিগুলো কোনো এমন ভাবে তৈরি গাইডলাইনের করা বাইরে হয়। আপনি কোনো এরকম প্রযুক্তি ব্যবহার করলে তো সেটি একটা মরণ ফাঁদের মধ্যেই পড়তে হয়। যেমন আমরা যদি বলি আমাদের স্মার্টফোন, পাশাপাশি স্মার্টফোনের মধ্যে যদি আমরা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সেটা যে যার জায়গা থেকে যে যার মানে মতো করে ব্যবহার করে, সেটা তো আমাদের সোশ্যাল লাইফে কাজে আসছে না, বরং ক্ষতি বাড়াচ্ছে। মানে অনেক বেশি রিউমার হচ্ছে, অনেক বেশি আক্রমণাত্মক হচ্ছে মানুষ একজন আরেকজনের প্রতি, সেটাই আমি বলছিলাম। এবং একটা মজার ব্যাপার আপনার সাথে শেয়ার করি, আপনি যেটা বলছিলেন চ্যাট জিপিটি অথবা জেমিনি, ঠিক আছে, আপনার সামনে যে স্মার্টফোনটা আছে, যখন আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলতে চাচ্ছেন অথবা জেমিনিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, তখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে রিপ্লাই দিচ্ছে, ঠিক না? কিন্তু এতক্ষণ কি চ্যাট জিপিটি অথবা জেমিনি কি মানে বধির ছিল? অর্থাৎ আপনার প্রত্যেকটা কথা সে কিন্তু শুনতেছে, এবং এই এক্স্যাক্টলি। প্রত্যেকটা কথা তার যে অরিজিনেটর আছে তার কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে, এবং এইটার আলোকে তারা কিন্তু বিভিন্ন পণ্য তৈরি করছে, এবং আপনার প্রত্যেকটা মুভমেন্ট তাদের হাতে রেকর্ডেড। অথচ আমরা মনে করি আমি যখন চ্যাট জিপিটি কে বললাম শুধুমাত্র সে তখনই শুনতে পেল, আসলে কিন্তু তা না। আর একটা মানুষ কিন্তু যখন ঘুমিয়ে থাকে অথবা জাগা থাকে, আপনি কিন্তু প্রত্যেকটা কথা শুনতে পারেন, শুধুমাত্র যখন আপনাকে নাম ধরে যখন ডাকা হলো আপনি কিন্তু শুধুমাত্র তখন রেসপন্স করছেন। তখন তার মানে রেসপন্স এই করলো। স্মার্টফোনটা আপনাকে কিভাবে, কত রকম ভাবে যে আপনার সমস্ত তথ্য আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে, এবং এই যে দেওয়া নেওয়া চলতেছে, এটার জন্য কি কোনো আইন আছে? এবং যারা এই প্রযুক্তি নির্মাতা তাদের দেশের জন্য কিন্তু আইন আছে, কিন্তু সারা পৃথিবীর জন্য অন্য যেই দেশগুলি দুর্বল তাদের জন্য কিন্তু ওই দেশের আইনটা তারা প্রয়োগ করতে পারছে না, কারণ তারা বুঝতেই পারছে না এর ক্ষতির মাত্রাটা কত বড় হচ্ছে। এবং এই ক্ষতির যে মাত্রাটা দীর্ঘ সময় পরে আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে বিশাল একটা অবক্ষয় তৈরি হয়েছে। এবং এই অবক্ষয়ের কারণ কিন্তু হচ্ছে যে আমাদের যেই আনঅথরাইজ অথবা যে কন্টেন্ট গুলি আমাদের জন্য ক্ষতিকারক, এই কন্টেন্ট গুলা কিন্তু নির্দ্বিধায় ছড়িয়ে যাচ্ছে বাচ্চাদের কাছ থেকে শুরু করে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে, এবং তারই প্রতিফলন আপনি কিন্তু আমরা দেখতে আপনি পাচ্ছি। একটু থামলে আমরা দীপদার কাছ থেকে আরেকটু ঘুরে আসি, তারপরে বাকিটা আপনি বলবেন। দীপদা, আপনি তো শুনছিলেন বিষয়টা, মোবারক হোসেন যেভাবে বলছিলেন, তাহলে যেটা পাওয়া গেল যে আমাদের যে গাইডলাইনের যে অভাবটা রয়েছে, সেখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। মানে সরকার এই ধরনের প্রযুক্তি লঞ্চ করার আগে, মানে বা আসার আগে একটা প্রিপারেশন নিয়েই থাকা উচিত সিটিজেনদের জন্য। সেই প্রিপারেশন রাখে না বলেই কি আমরা বিপদে পড়ছি কি না? আর উন্নত দেশের দিকে তাকালে সেখানে কিন্তু মানুষের ব্যবহারও কিন্তু কমেনি, মানুষের লাইক জীবনযাত্রায় মানুষের যে ইউজ করা, মানুষ হার্ডওয়্যার হিসেবে ইউজ হওয়া, সেটা কিন্তু কমেনি। কিন্তু আমাদের দেশে এইরকম শঙ্কা বোধ করছি কেন যে এআই আসলে অনেক মানুষের কাজ কমে যাবে? আচ্ছা, আমি আসলে ওই সময় যে কথাটা দিয়ে শুরু করছিলাম, আমি ওই কথাটা মানে টেনে আমি জিনিসটাকে আমি এক্সপ্যান্ড করি। সেটা হচ্ছে আমি যে দুইটা শব্দ ব্যবহার করলাম, মানুষ এবং সভ্যতা, দিন শেষে আমরা যাই বলবো, লাভবান হবে সেই মানুষই, আগায় যাবে সেই মানুষই, ক্ষতি হলেও সেই মানুষেরই হবে। আর দিন শেষে আমরা যে প্রযুক্তির কথাই বলি, ওই মানুষ যেহেতু সমাজে বসবাস করে, দিন শেষে সেটাকে যদি আমরা একটা বৃহৎ পরিসরে বলি, সে সভ্যতাই আসবে আজকে থেকে অনেক পরে যদি চিন্তা করি। আমি এই কথাগুলো এই কারণে বললাম, যখন আমাদের ঘরে আমার বাবা, আমার মা, আমার, কারণ একটা ডিভাইস একটা বাচ্চার হাতে, বা বাচ্চার থেকে শুরু করে যারা একটু বড় ধরি, কিডস থেকে টিনেজার আরো বড় ধরি, বা আমাদের মধ্যম বয়স্ক ধরি বা আরো সিনিয়র ধরি, যাই বলি না কেন, শুরুটা হচ্ছে বা ক্ষতিটা সবচেয়ে বেশিটা কার হচ্ছে? বেশিটা হচ্ছে কিন্তু আমাদের এই বাচ্চাগুলোর ক্ষতিটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে। কারণ অন্য উপরের দিকে যদি আমরা যাই, তারা হয়তো এগুলো ইউজ করতেছে হয়তো কোথাও জব পারপাস বা কোথাও রিসার্চ পারপাস, বা ওইরকম সমাজ যে যে বড় ধরনের যে বিপর্যয়, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কিন্তু আমরা সিনিয়ররা যদি সেই জিনিসটা যদি আমরা প্রপার ওয়েতে সেটা আমরা জানি, সেটা যদি বুঝি, আমি মূল্যবোধের কথা যদি আমি সেখানে টাইনা নিয়ে আসি, এই ধরনের সোশিয়াল টার্মস গুলো যদি আমি এখানে টাইনা নিয়ে আসি, আমরা যদি ওই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার থাকি, যে আমি তাকে কিভাবে একটা মূল্যবোধ শেখাবো, আমি সে কতটুকু, কোন জিনিসটা সঠিক কোন জিনিসটা ভুল, ওই জায়গাটা যদি না, আমি একটা সেটা তো হিউম্যান বিং সরকারেরই এর করতে হবে। যখন আদিম যুগ ছিল, হ্যাঁ আমি তখন তো সরকারের কাঠামো আমি ছিল না, যে যার মতো করে বসবাস আচ্ছা করতো। এখন তো আমি একটা হচ্ছে কাঠামোর দুইটা মধ্যে, একটা ভৌগোলিক সীমানার মধ্যে আমরা থাকি। আচ্ছা হ্যাঁ, আমি এই জিনিসটাকে টানতেছি, আমি হচ্ছে এখানে দুইটা পক্ষের কাজ করার আছে। সেটা হচ্ছে আমার ঘর, আর একটা হচ্ছে যেহেতু আমরা একটা রাষ্ট্র কাঠামোতে থাকি, রাষ্ট্রের এখানে দায়বদ্ধতা আছে, যে আমার রাইট। এখানে প্রত্যেকটা মানে স্টেক হোল্ডারকে নিয়ে
প্রত্যেকটা স্টেক হোল্ডার, কারণ এই ধরনের এআই এর মতো জিনিস বা এই ধরনের জিনিসকে ট্যাকেল দেওয়ার মতো, বা আমি কোনটাকে কাজে লাগাবো বা কোনটাকে আমি কাজে লাগাইতে পারি, তো এই যে মোবারক স্যারদের মতো মানুষ বা যারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে, তাদের কথা শুনে, তাদেরকে একদম তাদের এক্সপার্টিসটা নিয়ে তার পরবর্তীতে এটা গাইডলাইন করা উচিত। কারণ হঠাৎ করে সরকারের কোনো একটা জায়গা থেকে যদি তারা একটা গাইডলাইন করে ফেলে, যেমন আমরা তথ্য প্রযুক্তি আইনের ব্যাপারগুলো আমরা দেখছি বা এর আগেও দেখছি, যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে পর্যাপ্ত মানুষের এক্সপার্টিসদের কথা না শুনে যদি আমরা একটা গাইডলাইন করে ফেলি, তখন সেটা আবার হয়ে যাবে হিতে বিপরীত। কারণ এটাও তো না, ঠিক কিন্তু যে আমরা তো গাইডলাইনের মতো করে ভাবছি না, মানে আমাদের প্রযুক্তি চলে আসছে, আমরা ব্যবহার করছি, আমাদের সন্তানরা ব্যবহার করছে, কিন্তু তখন উপলব্ধি হচ্ছে আমাদের একটা গাইডলাইন প্রয়োজন। সরকারকে আমরা এই যে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে জানাচ্ছি যে একটা গাইডলাইন করা প্রয়োজন, না হলে তো অনেক বিপদ হয়ে যাবে। যেমন আমরা বিষয়বস্তু করছি যে মানে এআই কি আমাদের বুদ্ধি, আমাদেরকে মেধাকে হত্যা করবে কিনা, মানে সেটা থাকলে তো আর আমরা এরকম আলোচনা করতাম না। সেটাই বলতেছি যে আমাদের আসলে গাইডলাইন, সরকারের যে রাষ্ট্রের যে গাইডলাইন গুলো যে সমস্ত জায়গা থেকে তৈরি হয়, প্রথমত হচ্ছে তারা ওই ব্যাপারগুলো, কারণ আমাদের তো সবকিছুর পরিমণ্ডলের আমাদের গাইডলাইন বা আমাদের যাবতীয় আমাদের সারাউন্ডিংস যে আমরা ফেসিলিটি গুলো পাই সরকারের পক্ষ থেকে, এগুলো যেই জায়গা থেকে তৈরি হয়, প্রথমত হচ্ছে তারা যদি ভাবে যে এটা করা উচিত হবে, আদারওয়াইজ সেটা হবে না। এই ধরনের ব্যাপার সেপারের মধ্য দিয়েই তো আমরা যাচ্ছি। তো তারা কিন্তু আপনারা ভাবতেছে না যে সব সেটা জায়গায় বেসেন বা যে সরকারের যে বিভাগের সঙ্গে আপনাদের ওঠা বসা হয়, তাদের তো অবশ্যই আপনারা কথা বলার সুযোগ পান। আপনারা কি কোনো নোটিশ করেন যে এই ধরনের গাইডলাইন ছাড়া আমরা এআই বা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে গেলে আমরা অনেক মানে অ্যাডভান্স লেভেলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি? আচ্ছা, এইটার কথা যদি আমি একটু বলি, সেটা একটু দুঃখজনকই হবে। সেটা হচ্ছে যে আসলে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা, সত্যি কথা বলতে, আমরা চতুর্থ শিল্প বিপ্লব অনেক দিন যাবত, অনেক বছর যাবত বলতেছি, ডিজিটালাইজেশন, অটোমেশন, সত্যি কথা বলতে ওই সমস্ত জায়গা থেকে ওই ডিজিটালাইজেশনের জায়গাগুলোই তো আমাদের দেশে এখন 100% প্রপার ওয়েতে সেটা ইমপ্লিমেন্ট হয়নি। আমরা যদি এআই এর গাইডলাইন তো আরেকটু পরে, আমরা যদি ডিজিটাল যে গাইডলাইন গুলো আছে এই জায়গাগুলো তো এখনো আমরা প্রপার ভাবে আমরা সেগুলাকে আমরা নিশ্চিত করতে পারিনি। সো ওই যে অফকোর্স, জায়গাগুলো, মানে আমরা আপনি মনে হচ্ছে যে দেখবেন এটা আলটিমেটলি যে মানে যে জায়গায় পৌঁছে আছে, আমরা হয়তো সাধারণভাবে একটা আলোচনার মধ্য দিয়ে ধারণা দিতে পারি। দীপ দে, আমরা একদম শেষ পর্যায়ে, আমার আমার আপনাকে থামাতে বাধ্য হলাম। আপনি কিছু বলতে চান, মানে সংক্ষেপে যদি বলেন দীপ দে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে সেটাই, সেটা হচ্ছে যে আমাদের এআই এর যে যত ধরনের আমাদের নেগেটিভ সাইড গুলো যেটা আমরা দেখছি, সত্যি কথা বলতে এআই হচ্ছে এক্সপেন্সিভ একটা জিনিস। আমি খুব পজিটিভ একটা বার্তা দিই, এআই হচ্ছে একটা এক্সপেন্সিভ জিনিস। এটা যারা এখন প্রোভাইড করছে হয়তো ফ্রিতে বা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে, যেমন গুগলের যেটা ভিও 3 যে মডেলটা দিচ্ছে, ভিডিও, সবাই ভিডিও টিডিও বানাচ্ছে, মজা করছে। তো সত্যি যেমন আমরা যখন কলেজে পড়তাম, এই ডিজিউস, গ্রামীণ ফোনে ডিজিউস ফ্রি মিনিট সারা রাত দিত, আমরা অনেক মজা করতাম। এক্স্যাক্টলি, এখন ফ্রি মিনিট এরকম একটা ম্যাচুরিটির চল একটা জায়গা আছে। হচ্ছে আর কি। তো আমি মনে করি যে আসলে এটা একটা সময় যাবে, যে একটা আসলে একটা স্টর্ম এরকম সবাই ইয়ে করবে, আর আমাদের যেহেতু বেকারত্বের এরপরে হারটাও একটা বেশি, চেঞ্জ আসবে, বাট আমরা একটা চাচ্ছি যে একটা গাইডলাইনের মধ্য দিয়ে এগুলো হলে হয়তো আমরা হ্যাঁ, মানে বিপদগামী হওয়ার চান্স এই কম থাকতো। আমরা একটু এই শেষ যে করবো, যেহেতু আমরা এলো, মোবারক হোসেন আপনাকে দিয়ে শেষ করতে চাই। দীপদে, আমরা মানে একদম সময়টা শেষ, আমরা মোবারক হোসেন আপনাকে দিয়ে শেষ করতে চাই। সেটি হলো যে আমাদের ওই যেটি আলোচনার মধ্য দিয়ে এসছে যে গাইডলাইন, আমরা মানে সংখ্যাটা এই, তবে আপনারা চাপ তৈরি করতে পারেন কিনা আপনাদের কাছ থেকে যে সরকারকে, যে এই ধরনের গাইডলাইন ছাড়া আমরা এই ধরনের মানে এআই এর ব্যবহার বা এআই এর উপর নির্ভরশীলতা আমাদের ক্ষতি করতে পারে। আরেকটি ব্যাপার যে এআই সম্পর্কে আপনার কোনো মেসেজ দিবেন কিনা, যারা এআই এর মধ্যে অলরেডি ঢুকে গেছে বা এআই ব্যবহারকারী হিসেবে অলরেডি স্বীকৃতি পেয়েছে, তাদেরকে কোনো মেসেজ দিতে চান? জি, আসলে দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলছিলাম যে 38% রাজনীতিবিদ তারা কিন্তু এই ডিপফেক দ্বারা আক্রান্ত হচ্ছে। অর্থাৎ সরকারের সবচেয়ে বেশি প্রয়োজন যে তাদের নিজেদেরকে সেভ করা। সাধারণ মানুষের কাছে তাদের যে ভাবমূর্তি আছে এগুলো কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। তো এর জন্য আমার যেটা মনে হয় যে সরকার আসলে এটা একটা পদক্ষেপ নিবে এবং তাদের নেওয়া উচিত। তাদের নিজেদের যেই রাজনীতিবিদ আছেন তাদের যেই মানে নৈতিক যেই ইলেকশন অথবা যেই সময় আসে, তখন এগুলা বিভিন্ন মানুষ তাদের মানে বিরোধী প্রচারণা চালায়। এটার জন্য আসলে তাদের মানে হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, এবং সাধারণ মানুষ তো অবশ্যই সচেতন হওয়া দরকার। আর এছাড়া যেটা হচ্ছে, দেখেন প্রত্যেকটারই টেকনোলজি, একটা টাইপরাইটার থেকে কম্পিউটার এসছে, কম্পিউটার থেকে এখন এআই আসছে।
এবং আসলে আমরা টেকনোলজি এই শতাব্দীর যদি দেখি গোড়ার দিকে 90 থেকে শুরু করে এখন 2005 টেকনোলজি কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে এবং এটার পরিপূর্ণতা পাবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং যখন আসবে। এই কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে যখন এআইটাকে আপনি বসাবেন তখন আসলে দেখবেন যে আসলে টেকনোলজির একটা ম্যাসিভ একটা চেঞ্জ আসবে এবং এটাকে আসলে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো। এখন আমাদের যে প্রযুক্তিগুলি আছে যেমন সিকিউরিটি বলেন, যত কিছু আছে, এই সমস্ত সিকিউরিটি একটা সময় চিন্তা করা হতো যে এটাকে ব্রেক করা সম্ভব না, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এর কাছে এটা কিন্তু আসলে খুব সহজ একটা ব্যাপার। এবং যখন আমরা এই এআইটাকে ব্যবহার করতে পারবো, যেমন আমরা সাধারণভাবে কি হয় কম্পিউটারের কাছে আসি আমার কাজটাকে সহজ করার জন্য, আমার কিছু স্ট্যাটিস্টিক দরকার, আমি অল্প সময়ে যাতে খুঁজে পেতে পারি এর জন্য আমরা সার্চ ইঞ্জিনের কাছে যাই। ঠিক একই রকম ভাবে বিভিন্ন মেধাগুলি থাকে এআই এর কাছে, স্ট্যাটিস্টিক্স গুলি আপনি এখান থেকে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারেন। বাট এআই হচ্ছে মানুষের সিদ্ধান্তের সহায়ক, যেটাকে ডিএসএস বলা হয়, ডিসিশন সাপোর্ট সিস্টেম। বাট এই সিদ্ধান্তটা কিন্তু আপনি নেবেন, মানে একটা মানুষ এই সিদ্ধান্তটা নেবে। নিজেকে অনেক তৈরি থাকতে হবে, মানে প্রম্পট ইঞ্জিনিয়ার যেটা বলে যে এআইকে ব্যবহার করার জন্য তো নিজেকে অনেক যোগ্য বা দক্ষ হতে হবে। আমরা বোধহয় এখানটায় থামতে পারি। মোবারক হোসেন, আমরা দীপ দে, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটা আলোচনা করছিলাম যে এআই আমাদের বাংলাদেশে ব্যবহারটা কতটা বেড়েছে, কি কি জায়গায় বেড়েছে এবং এটার গাইডলাইন থাকলে কি কি উপকার আসতে পারে। আমরা হয়তো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা আরও বিস্তারিত আলোচনা করব। দীপ দে এবং মোবারক হোসেন দুজনই এই বিষয়ে এক্সপার্ট ছিলেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ডিবিসির সাথে থাকুন 24 ঘন্টা।